এইবারও যশোর মানে যে এক আসন সারসাই জামাতের অবস্থা অনেকটাই ভালো। এবং মাওলানা আজিজুর রহমান উনি জামাতের প্রার্থী। মানুষ হিসেবে উনি ভালো। এবং জামাতের সাংগঠনিক অবস্থা ভালো হওয়ার কারণেই কিন্তু আপনার 4 দলীয় জোট ওই আসনে প্রার্থী দিয়েছিলেন, বিএনপি ভোট করেছিলেন। এবার আমরা যেতে চাই যশোরে। যশোর থেকে আমাদের সাথে যুক্ত হবেন HR তুহিন। উনি কি HR তুহিন কি আছেন? সিনিয়র সাংবাদিক যশোরের HR তুহিন, জি ভাইজান, আছি। আপনাকে দেখতে পাচ্ছি। নাবিল ভাই আচ্ছা, আছি। যশোরে 6টি সংসদীয় আসন আছে। যেমন খুলনায় 6টি সংসদীয় আছে, যশোরেও গুরুত্বপূর্ণ একটি জেলা। দেশের গুরুত্বপূর্ণ, শুধু খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ না, দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ জেলা যশোর। কারণ তারপরে বেনাপোল বন্দর সহ অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে যশোর। তো যশোরের সংসদীয় আসনগুলোর কি পরিস্থিতি, কোন দলের দিকে ঝুঁকছে? আমরা দেখছি বিভিন্ন আসনে বিএনপির পাশাপাশি জামাতও বেশ তৎপর এবং তাদের জনপ্রিয়তা শো করতে পারছে। কি অবস্থা একটু যদি আমাদেরকে জানান। ধন্যবাদ নাবিল ভাই। আমরা ভোটের মাঠে সাংবাদিকতার কল্যাণে বিভিন্ন আসনগুলোয় আমরা যাচ্ছি। আপনি ইতিমধ্যে বলেছেন যে যশোরের 6টি সংসদীয় আসন আছে। এই ক্ষেত্রে আমরা আসলে ওভারঅল যদি 6টা সংসদীয় আসনের ভোটের সমীকরণ কিছু কিছু বিষয় একই রকম। তারপরও আমি আসন ভিত্তিক বলবো যে যশোর এক আপনার শার্শা উপজেলা, যেটা আপনি বলেছেন যে অর্থনীতির কেন্দ্রবিন্দু বেনাপোল ইফতার বন্দর। এই শার্শা উপজেলায় আমরা বিগত সময়ে দেখেছি 4 দলীয় জোটের সময় যখন বিএনপি প্রার্থী ছিলেন না, এই এক আসনে 4 দলীয় জোটের জামাতের প্রার্থী ছিলেন। এবং ওইখানে জামাতের প্রার্থী পাশ করেছে। এবং আমরা 2008-এর নির্বাচন যদি আমরা একটু ফিরে যাই, 2008-এর নির্বাচনে ওইখানে কিন্তু 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ওইখানে জয়যুক্ত হয়েছিলেন। আহ এইবারও যশোর মানে যে এক আসন সারসাই জামাতের অবস্থা অনেকটাই ভালো। এবং মাওলানা আজিজুর রহমান উনি জামাতের প্রার্থী। মানুষ হিসেবে উনি ভালো। এবং জামাতের সাংগঠনিক অবস্থা ভালো হওয়ার কারণেই কিন্তু আপনার 4 দলীয় জোট ওই আসনে প্রার্থী দিয়েছিলেন, বিএনপি ভোট করেছিলেন, প্রার্থী ছিলেন না। এক্ষেত্রে যশোরের সমগ্র সমগ্র যশোর জেলার ব্যাপারে একটা ভোটের সমীকরণ কিন্তু ঘটছে। সেই সমীকরণগুলো হচ্ছে আমরা সেই শার্শা এক আসনেও সেটার প্রতিফলন হতে পারে। সেক্ষেত্রে এইখানে প্রথম দিকে আমাদের বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান দীপ্তিকে মনোনয়ন দিয়েছিলেন। উনি যদি প্রার্থী থাকতেন তাহলে জামাতের সাথে একটা বড় ফাইট ওইখানে হতেন। এখন বিএনপির যে প্রার্থী আছেন তিনি বেনাপোল কেন্দ্রিক ব্যবসায়ী। এবং তিনি বিএনপিরও নেতা, কিন্তু তার বেনাপোল কেন্দ্রিক গোটা যে শার্শা উপজেলা কেন্দ্রিক তার মানে বিষয় রাজনৈতিক তার পরিস্থিতির ব্যাপারটা একটু ঘাটতি আছে, যার কারণে জামাতের অবস্থান ভালো বলে আপনি মনে হয়। নুরুজ্জামান লিটনের কথা বলছেন, বিএনপি প্রার্থী। জি, নুরুজ্জামান লিটন। এবং এইটা জামাতের অবস্থা এর আগেও দেখেছে। তবে এই ক্ষেত্রে আহ, ওই এলাকায় 2008-এর পরে যে নির্বাচন গুলো হয়েছে সেই নির্বাচন বিষয়ে আহ, নানা রকম জটিলতা, নানা রকম কথা আছে। তার মধ্যে ওইখানে আওয়ামী লীগের ভোট যথেষ্ট আছে। এর আগে যদি আমরা 91-96 নির্বাচনে যাই, ওইখানে কিন্তু আওয়ামী লীগের ভোট আছে। সেই আওয়ামী লীগের ভোট আসলে আহ, কাকে দিবে সেটার উপরে নির্ভর করছে। কারণ বিএনপির প্রার্থী ছিল না বলে জামাত পাস পাশ করেছিল, এটাও একটা কিন্তু ফ্যাক্টর, সমীকরণের একটা আলোচনার বিষয়। এখন বিএনপি এবং জামাত দুইজনই প্রার্থী, সেই হিসেবে আওয়ামী লীগের ভোটের ব্যাপারটাই এখানে আলোচনার একটা বিষয় আছে। আমি এরপরে যদি যশোর 2 আসনে আসি, এখানে আমাদের সাবিরা সুলতানা মুন্নি হচ্ছে বিএনপি প্রার্থী। আপনারা জানেন তার হাজবেন্ড নাজমুল হাসান উনি গুম হয়েছিলেন। গুমের পরে 2 দিন পরে তার মরদেহ পাওয়া যায়। এবং এই খুলনা বিভাগের মধ্যে তিনি বিএনপির একজন নারী প্রার্থী হিসেবে তার আহ, এবং এই আহ, মানবিক একটা ব্যাপার, এই মানবিক ব্যাপারে তার ভোটারদের, সাধারণ ভোটারদের মধ্যে তার একটা সিম্প্যাথি কাজ করছে। সেক্ষেত্রে এখানে জামাতের যে প্রার্থী আছেন লন্ডন প্রবাসী, মূলত উনি যশোর সদরের
মানে ওনার বাসস্থান। জিগরগাছাতেও তার বাসস্থান আছে, চৌগাছা জিগরগাছা মিলে এই দুইটা আসন। জামাতের প্রার্থী উনিও ফরিদ উদ্দিন ডক্টর, এবং চিকিৎসক মানুষ, ভদ্র মানুষ। তার অবস্থান একেবারে খারাপ বলা যাবে না। তবে বিএনপির প্রার্থী তার এই মানে সাধারণ মানুষের যে তার স্বামী নাই, এইটা একটা চিন্তাটি কাজ করার জন্য কিছুটা তিনি এগিয়ে আছেন। এরপরে যদি আমি আসি যে যশোর সদর মূল আসন আমাদের যশোর 3 সদর আসনে আমাদের কিন্তু হেভিওয়েট একজন প্রার্থী, যে খুলনা বিভাগের যে বিএনপির জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এখন বর্তমানে খুলনার ভারপ্রাপ্ত সাংগঠনিক অনিন্দ্য সম্পাদক ইসলাম অনিক। অনিন্দ্য ইসলাম অমিত। আপনারা জানেন যে তার পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, ঠিক আছে। প্রয়াত তরিকুল ইসলাম, এবং তিনি বারবার মন্ত্রী হয়েছেন। যশোর উন্নয়নের তার ভূমিকা তো অনেক বেশি। সেক্ষেত্রে সাদামাটা ভাবে সাধারণ মানুষ অনিন্দ্য ইসলাম অমিত তাকে মানে জিততে জেতার সম্ভাবনা খুবই বেশি, এবং স্বাভাবিক মানুষ তাকে খুব কাছে টেনে নিয়েছেন। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক ভাবে কিন্তু জামাতের প্রার্থী তিনি আমাদের জানেন যে যশোর MM কলেজ, যেটা একটা বড় একটা কলেজ, সেই কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, উনি প্রার্থী আছেন যশোর সদরে। উনি শহরে তার প্রচার প্রচারণা একটু কম দেখা গেলেও গ্রাম অঞ্চলে তার কিন্তু প্রচার প্রচারণা আছে। এক্ষেত্রে আমরা মনে হচ্ছে সাধারণ মানুষের বা অনিন্দ্য ইসলাম অমিতের যে ভোট ইউনিয়ন পর্যায়ের যে ভোট সভা সমাবেশে উপস্থিতি এবং সাধারণ মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এর কারণ বিগত দিনে উনি 2018 সালে কিন্তু নির্বাচনের দিন যে নির্বাচন বিএনপি আপনার বর্জন করেছিল, সেই নির্বাচনের দিন কিন্তু মুহুর্মুহ বোমা তার দিকে ছোড়া হয়েছে। রাজপথে তিনি ছিলেন এবং অনেকবার কারাবরণ করেছেন। রাজপথের থেকে আপনারা জানেন যে যশোরে কিন্তু বিএনপির রাজপথে যথেষ্ট পরিমাণে বিএনপির মিছিল মিটিং হয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন ধরাই দেওয়া হয়েছে বিগত দিনে। সেই ক্ষেত্রেও কিন্তু মাঠে ময়দানে তিনি ছিলেন, নেতা কর্মীদের পাশে ছিলেন, কারাবরণ করেন। সব বিষয়গুলো কিন্তু এখন ভোটের আলোচনায় রয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা রয়েছে ভোটারদের মধ্যে। এর পরবর্তীতে যদি আমি আসি তাহলে এই যশোর 4 আসনে এইখানে আপনি জানেন যে কৃষক দলের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার TS আয়ুব এর nomination দেওয়া হয়েছিল, কিন্তু ঋণ জটিলতায়, ব্যাংকিং জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়ে গেছে। এই ক্ষেত্রে বিএনপির যিনি আছেন আসন এখানে বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা, এই বাগারপাড়া ও অভয়নগর উপজেলা, অভয়নগরের নেতা মতিয়ার ফারাজে আহমেদ, উনি বিএনপি প্রার্থী হয়েছেন। সেই ক্ষেত্রে এই প্রার্থী বদল হওয়ার কারণে কিন্তু মানে ভোটের সমীকরণ একটু পরিবর্তন হয়েছে বলে মনে হয়েছে। যে বাঘারপাড়ায় জামাতের যে প্রার্থী আছেন গোলাম রসুল, ওনার বাড়ি হচ্ছে বাঘারপাড়ায়। আর অভয়নগরেও জামাতের মোটামুটি ভোট আছে। সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি একটা লড়াই ভোটের মাঠে দেখা যাচ্ছে। এরপরে যদি আসি আমি যশোর 5 আসন, এটা মনিরামপুরের আসন। এই আসনে কিন্তু আমরা দেখছি 4 দলীয় জোটের সময় এখানে কিন্তু যে জমিয়াতে উলামা ইসলাম আছেন, ওই ইসলামের দলের মুফতি ওয়াক্কার, উনি কিন্তু MP হয়েছিলেন। সেই ক্ষেত্রে এবার কিন্তু বিএনপি ধানের শীষ প্রতীকে ভোট করছে। ওই জমিয়াতে মুফতি ওয়াক্কারের ছেলে, তাকে ধানের শীষ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই আসনটাই যে এইখানে মানে জামাতের অবস্থান কিন্তু ভালো, কারণ বিএনপির যে প্রার্থী আছেন সেই প্রার্থী হিসাবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের মেনে নিচ্ছেন না, এবং তার ফলে কিন্তু উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদ ইকবাল, উনি কিন্তু প্রার্থী হয়ে গেছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন, এবং তাকে বহিষ্কার করা হলেও তিনি ভোটের মাঠে আছেন। এইখানে ভোটের সমীকরণে কিন্তু এমনও হতে পারে যে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল জয়যুক্ত হতে পারে। এবং মনিরামপুর আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর জয়ে
আমরা বিগত যে সর্বশেষ যে নির্বাচন হয়েছে আমিডামি নির্বাচনে, সেই নির্বাচনেও কিন্তু ওইখানকার প্রতিমন্ত্রী ছিলেন স্বপন ভট্টাচার্য আওয়ামী লীগের। তিনি কিন্তু ফেল করে স্বতন্ত্র প্রার্থী ওখানে এমপি হয়েছিলেন। এর আগেও কিন্তু ওই মন্ত্রী স্বপন ভট্টাচার্য কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে স্বতন্ত্র দাঁড়িয়ে জি প্রার্থী জি হয়েছিলেন। ঠিক আছে এই তুহিন যে তুহিন সমীকরণ, ভাই, স্বতন্ত্রের ঠিক যে আছে, সমীকরণ, এটা আপনি কিন্তু আলোচনার পরেরটা বলেন। আলোচনার ভোটের মাঠে কিন্তু আছে। সেই ক্ষেত্রে শহীদ ইকবালুর অবস্থা কিন্তু একেবারে খারাপ বলা যাচ্ছে না। মানে এখানে এবার আপনি যদি বলছেন আসি, যে আপনি যশোর পাঁচে যশোর ত্রিমুখী ছয় লড়াইয়ের আছে, একটা সম্ভাবনা আছে, আপনি তাই তো? এর আগে বলেছি যে 4 দলীয় জোটের নির্বাচনে কিন্তু যশোর 6 আসনে জামাতের মাওলানা সাকা হোসেন এমপি হয়েছিলেন। সেই ক্ষেত্রে বিএনপির প্রার্থী ছিলেন না। এই জায়গায় প্রথম যে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছিল যে ছাত্র দলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, ইনি এই নতুন তরুণ হিসেবে উনি প্রার্থী হওয়ার পরে কেশবপুরে আসার পরে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে। সেই ক্ষেত্রে এইখানে অনেক সিনিয়র একজন নেতা আবুল কালাম আজাদ, আহ, আজাদ সাহেব, উনি বিএনপির শেষ পর্যন্ত প্রার্থী হয়েছেন। জামাতের এখানে কিন্তু অবস্থান ভালো। এই জামাতের আমি প্রার্থী যে মুক্তার 6টা আলী। আসন নিয়ে আলোচনা করলাম, এই 6টা আসনের কিন্তু ভোটের সমীকরণ, 6টা আসনের মধ্যে সদর বাদে আর 5টি আসনের নানা সমীকরণ কিন্তু আমরা ভোটের মাঠের আলোচনায় দেখি। এর মধ্যে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু সনাতন ধর্মের প্রায় 10 থেকে 15% ভোট আছে। এই ভোটের সমীকরণ, যে জানেন যে ভোটের সময় বিশেষ করে সংসদ নির্বাচনে এই সনাতনী কমিউনিটির একটি কমান্ড থাকে। সেই কমান্ডটা কোন দিকে যাবে, সেই ভোটের সমীকরণ কিন্তু এই কমান্ডের উপর অনেকটা জি নির্ভর ধন্যবাদ করতে এইচা তুহিন, আপনাকে নির্ভর ধন্যবাদ করে। জানাচ্ছি চমৎকার বিশ্লেষণের জন্য। তারপরে এর সাথে আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধ, প্রথম যশোর জেলা কিন্তু প্রথম জি এইচা হানাদার তুহিন, মুক্ত যশোর আপনাকে জেলা। ধন্যবাদ জানাচ্ছি, সংস্কৃতি, আপনাকে থামাচ্ছি। জি ধন্যবাদ, আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন এবং ইনডেপথ অনেক খবর আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে। আমরা একটু মহিবুল্লাহর কাছে যাচ্ছি। আপনি যশোরে গিয়েছিলেন, যে একটা ব্যাখ্যা উনি দিলেন, আপনি এটার সাথে কি একমত? আসলে যশোরে 27 তারিখ সকাল 8টায় জামাতের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে মূলত 6টি আসন থেকেই ভোটাররা এসেছে এবং এটি একটি বড় সমাবেশ। খুব সকালে কিন্তু মানুষের উপস্থিতি যেটা দেখেছি আমি, সেটা নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে আবার আরেকটি হিসাব করলে যে 6টি আসনের যদি জামাতের কর্মী সমর্থকরা উপস্থিত হয়, তো সেটি 2-1 লাখ মানুষ জড়ো হওয়া সেটি অস্বাভাবিক বিষয় না। তবে এইখানে 6টি আসনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5টি আসনেই জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে আচ্ছা, এবং এই যে জাতীয় পার্টির ক্যান্ডিডেট, এদেরকে খুব অবহেলা করার খুব একটা সুযোগ নেই। এই কারণে যেহেতু নৌকা মার্কা নাই বা আওয়ামী লীগের প্রার্থী নাই, যে কারণে আহ, ধরেই নেওয়া যায় যে আওয়ামী লীগ তার বিকল্প প্রার্থী হিসাবে জাতীয় পার্টি বা লাঙ্গলে ভোট দিবে, এটি অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন, তাদের শতভাগ ভোট যদি আহ, লাঙ্গলে যায়, তাহলে ফলাফল কিন্তু আমরা যেভাবে চিন্তা করছি বিএনপি জামাতের মধ্যে আমাদের চিন্তাটা রাখছি, সেটির থেকে বেরোয় কিন্তু অন্যদিকেও যেতে পারে। এবং এই 5টি আসনই কিন্তু সেদিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ, হিসাব নিকাশ অন্যরকম হওয়ার কথা। আহ, আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটি আসনই আপনি দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। অনেক গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট থাকার পরেও কোথাও কোথাও 3জনও এরকম বিদ্রোহী প্রার্থী আছে। তাহলে এই যে বিএনপির ভোটটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, কিন্তু এই যে স্বতন্ত্র প্রার্থীর কারণে হয়তো একটা খারাপ ফলাফল নিয়ে আসতে পারে। তবে জামাতের 2-1টি আসনে আমরা দেখলাম যে বেশ কর্মী সমর্থক এবং তাদের ভোটারদের যে আগ্রহ, সেটি চোখে পড়ার মতো। বিশেষ করে যশোর 2 আসনে মোসলেউদ্দিন ফরিদ ডাক্তার, উনি একজন চিকিৎসক। তো ওনার অনেক সুনাম শুনলাম, যিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন ধরে এবং এলাকার মানুষের জন্য নানান উন্নয়ন কর্মকাণ্ড দেশের বাইরে বসেই পরিচালনা করেছেন। তো সেদিক দিয়ে আসলে খুব স্পেসিফিক ভাবে বলা যায় না যে আসলে কে নির্বাচিত হচ্ছেন। এখানে ত্রিমুখী লড়াই হতে পারে, সেটি হতে পারে জামাত বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে, এবং কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থীও আমরা স্ট্রং দেখেছি 2-1টি আসনে। তো এইটি আমার অবজারভেশন ছিল। আপনার কাছে কি মনে হয় যে আসলে জামাত এবং বিএনপির মধ্যে যে লড়াই মনে করা হচ্ছে, এটার বিকল্প কিছু কি হতে পারে? মানে
মহিবুল্লাহ যেমন বলল যে জাতীয় পার্টির প্রার্থীরা বিভিন্ন জায়গায় ভালো করতে পারে, কারণ তাদের আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে কি তথ্য আছে? আমি আসলে মুহিবের সাথে একমত, কারণ এই জায়গাটাতে কিন্তু আমরা একদমই চিন্তা করছি না। আহ, কারণ সবাই শুধু জামায়াত এবং বিএনপি বিএনপি জামায়াত এরকমই চিন্তা করছে যে হয় বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামায়াত আসবে। সেটা আহ, যে কোনোটাই হতে পারে, কিন্তু যখন আসন ভিত্তিক চিন্তা করা হয়, এলাকা ভিত্তিক, তখন ওই জায়গাগুলোতে আসলে আহ একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে আহ, এই আওয়ামী লীগের যে বড় অঙ্কের একটা ভোটার সংখ্যা, এই ভোটগুলো আসলে কোথায় যাবে? জামায়াতে যাবে না বিএনপিতে যাবে? নাকি যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল একসময়, কোনো দলই নির্বাচনে যখন যাচ্ছিল না, তখন জাতীয় পার্টি কিন্তু তাদেরকে রক্ষা করেছে। একরকম যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হচ্ছে সেটা দেখানোর জন্য জাতীয় পার্টিকে কনভিন্স করা কিংবা জাতীয় পার্টি সেটাকে সহযোগিতা করা, সেই জায়গাতে জাতীয় পার্টি ছিল। যে কারণে আসলে ওই আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির বাক্সে যেতেও পারে, এরকম আসলে একটা শঙ্কা থাকে। একটু আমি সাপ্লিমেন্ট করতে চাই, সেটি হচ্ছে যে এই যে সময় আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসময়, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য কিন্তু একমাত্র জাতীয় পার্টি ছাড়া আর কাউকে চোখে পড়ে না। এবং আপনি দেখবেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, উনি আওয়ামী লীগের যাতে নির্বাচনে তাদেরকে সুযোগ দেওয়া হয় সেটির জন্য কিন্তু উনি একাধিকবার বক্তব্য দিয়েছেন এবং খুব দুঃসাহসিক ভাবেই দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কিছুটা আমার কাছে মনে হয় সিম্প্যাথি পেতে পারে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকটা আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে বেশ কিছু আসনে জাতীয় পার্টি বেরিয়ে আসার সম্ভাবনা আমি দেখেছি। যে মহিবুল্লাহ মহিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।